পাচারের $256 কোটি ফেরাতে আন্তর্জাতিক সহায়তা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নো উইন নো পে চুক্তিতে কাজ করবে 8 প্রতিষ্ঠান। 4 আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ বাতিল। গ্যাস সংকটে বিপর্যস্ত কলকারখানা, উৎপাদন কমে অর্ধেকে নেমেছে রফতানি। সরকারি সহায়তা ছাড়া নেই কোনো বিকল্প। ঋণ মওকুফ ও গ্যাস বিদ্যুৎ সংযোগ রক্ষায় 2 মন্ত্রীকে চিঠি। নির্বাচনী ওয়াদা পূরণে ভাগ্য ফিরছে নিম্নবিত্তের। 16 আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু। চলতি অর্থবছর 40,20,000 কার্ড দেওয়ার লক্ষ্য। বড় চ্যালেঞ্জ প্রত্যাশা পূরণ। বর্ষায় জমজমাট ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার। মনোরম দৃশ্য দেখতে ভিড় ভ্রমণ পিপাসুদের। পর্যটকের নিরাপত্তায় তৎপর স্থানীয় প্রশাসন। এবং ইমেজ সেন্সর মাইক্রোচিপ নির্মাণে বড় বিনিয়োগের পরিকল্পনা জাপানের সোনি ও তাইওয়ানের TSMC। যৌথ তহবিল প্রায় $1 ট্রিলিয়ন। 2029 সালে বাণিজ্যিক উৎপাদনের আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। শুরুতেই এসএসসির ফল প্রকাশের খবর। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 62.25%। সবশেষ খবর জানাতে রাজুক উত্তরা মডেল কলেজে আছেন শফিকুজ্জামান রুবেল এবং ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী রিমু সিদ্দিক। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, কিছুক্ষণ আগে আপনারা জানেন যে আজকে 10টার দিকে মূলত এইচএসসি ও সমমানের রেজাল্টের পর থেকে আমরা দেশের বিভিন্ন জায়গায় যেমন উচ্ছ্বাসের ঘনঘটা, তেমনি কিন্তু অনেকের মনে বিষাদের চিহ্ন। কারণ রাজধানীর ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে 2026 শিক্ষাবর্ষের 2026 এসএসসি ও সমমনা পরীক্ষার ফলাফল পেতে এর মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুল প্রাঙ্গণে এসেছেন। অভিভাবকরা অপেক্ষা করছেন, সাথে শিক্ষার্থীরাও। তারা বলছেন যেন এবারের ফলাফল মেধার সঠিক যাচাই হয় এবং শিক্ষার্থীরা বলছেন তারা তাদের মেধার সঠিক যাচাই পাবেন। তারা বলছেন এই ফলাফল শুধু তাদের 10 বছরের অবসান নয়, বরং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের সবচেয়ে বড় ধাপ এটি। তাই এই ধাপে তাদের সাফল্য সবচেয়ে বেশি প্রয়োজন। শিক্ষার্থীরা বলছেন যে তারা এই সাফল্য ভালো করতে পারলেই হয়তো তারা তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারবেন। অনেকে রেজাল্ট পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন, কেউ মায়ের বুকে, কেউ বা বন্ধুর বুকে। এক একজন কান্নায় লুটিয়ে পড়ছেন, আবার অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কিন্তু তাদের আশা একটাই, যেন তাদের মেধার সঠিক যাচাই হয় এবং তারা যেন তাদের ভবিষ্যতের জন্য যে চূড়ান্ত ফলাফলে যেতে চায়, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে চায়, সেই ফলাফল এবং আশানুরূপ ফলাফল যেন পায়। আবার অনেকেই আশানুরূপ ফলাফল না পেয়েও তারা কান্নায় ভেঙে পড়ছেন। অভিভাবকরা বলছেন তাদের সন্তানরা যেভাবে পড়ালেখা করেছেন সেই তুলনায় যেন তাদের সেই রেজাল্ট বা ফলাফল পায়, এটাই তাদের প্রত্যাশা। কিন্তু রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে এখনও প্রাতিষ্ঠানিকভাবে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। তারা মোবাইল ফোনে তাদের ফলাফল দেখছেন, অনেকে ওয়েবসাইটে দেখছেন, আবার স্ব বিদ্যালয়ে এসেছেন, কারণ তারা দেখতে চাচ্ছেন তাদের বন্ধুদের সাথে এবং অভিভাবকদের সাথে সবার সঙ্গে একসঙ্গে ফলাফলটি পেতে চাচ্ছেন এবং সেই আনন্দ ভোগ করতে চাচ্ছেন। কিন্তু ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে এখনও ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের ফলাফল ঘোষণা করা হবে বলে বলছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এই ছিল রাজধানীর ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।
এসএসসির ফল প্রকাশের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। প্রথম সংযুক্তি বিচ্ছিন্ন হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাই কমিশনার প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। সচিবালয়ে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছেন এবং এখন অর্থাৎ 11টা নাগাদ কিন্তু আসলে এই আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎটি এটি শুরু হয়েছে। আমরা জানি যে গতকালকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার এবং এটি কিন্তু আসলে বেশ কিছুদিন যাবতই যে আলোচনা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে, বিশেষত দিল্লিতে অবস্থানরত পতিত স্বৈরাচার শেখ হাসিনা তিনি বক্তব্য রেখেছেন ভার্চুয়াল। তারপরে যেই টানাপোড়েনে যে নানান ধরনের আলোচনা চলছে এবং সেটির ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তরফ থেকে যেই বার্তা দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সে সবকে কেন্দ্র করেই কিন্তু আসলে এক ধরনের আলোচনা ছিল এবং তার মধ্যেই কিন্তু এই সৌজন্য সাক্ষাৎ সেটি অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে এই সাক্ষাতে সেসব বিষয় নিয়েও আসলে আলোচনা করা হবে। একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের যে সম্পর্ক রয়েছে সেটি আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই আলোচনা হবে। এর বাইরেও সীমান্তে হত্যা, পুশিন সহ নানান ধরনের যেসব আলোচনাগুলো রয়েছে, যেসব ইস্যু এই মুহূর্তে রয়েছে সেসব নিয়ে আসলে আলোচনা হবে। সেই বিষয় নিয়েই কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং এখানে আজকে বৈঠকের শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং হওয়ার কথা রয়েছে। সেখানে মূলত গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীর সঙ্গে বৈঠক এবং আজকে সরকার প্রধানের সঙ্গে বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হলো, কী ধরনের বার্তা দেওয়া হচ্ছে সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 11টা নাগাদ এই বৈঠকটি শুরু হয়েছে, 11:30 নাগাদ অর্থাৎ আধা ঘন্টার একটি সময়সূচি রয়েছে। আলোচনা করে আসলে বের হবেন এবং এর পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং হলে কিন্তু আসলে এই সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হচ্ছে বা কি ধরনের বার্তা দেওয়া হচ্ছে সে বিষয়ে জানা যাবে। সহকর্মী হাসান ওয়ালি যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে। এবার বাণিজ্যের খবর। বিদেশে পাচার হওয়া $2,559 মিলিয়ন অর্থ সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে বাংলাদেশ। এজন্য নো উইন নো পে ভিত্তিতে 8 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে, যারা 50-এর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ পুনরুদ্ধারে কাজ করবে। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক খাতে খেলাপি ঋণের নামে আড়ালে পাচার হওয়া ব্যাংকের অর্থ ফেরানোর পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেলিয়া সুলতানা রিপোর্ট। এক বাংলাদেশ কমার্স ব্যাংক থেকেই 200 কোটি টাকার বেশি লোপাট করে এসবি এক্সিম বাংলাদেশ গ্রুপের মালিক এখন বিদেশে। একই খাতায় নাম আছে হাবিব গ্রুপ, এসএসসি স্টিল, ইউনাইটেড গ্রুপ সহ 42টি প্রতিষ্ঠানের নাম। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর, বেলজিয়াম, নিউজিল্যান্ড, হংকং, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ব্যাংকের অর্থ পাচার করা হয়েছে। বিএফআইউর রিপোর্টে ব্যবসায়ের আড়ালে ঋণ নেয়া দেশগুলোতে পাচার হয়েছে ব্যাংকের $2,559 মিলিয়ন মার্কিন ডলার। খেলাপি ঋণের খাতায় থাকা এসব অর্থ ফেরাতে নো উইন নো পে এমন চুক্তিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক 8 প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে পাচার করা অর্থ বা সম্পদ উদ্ধারের দায়িত্ব। তবে এসব অর্থ ফেরানো সময় সাপেক্ষ। ফলে ব্যাংকগুলোকে সম্পদ উদ্ধারে মেয়াদ ভিত্তিক পরিকল্পনার পরামর্শ অর্থনীতিবিদদের। ইনফ্লোর জায়গাটা কিন্তু টোটাল স্টাক। আমার একমাত্র সোর্স হচ্ছে বিভিন্নভাবে যে টাকাগুলো বিভিন্নভাবে যদি এরকম কোলেটারাল রিলেটেড কোনো মর্টগেজ প্রপার্টি দিয়ে কোনো ঋণ থাকে সেটা রিকভারের একটা স্কিম হয়তো তারা নিতে পারে। কারণ আমার যে টোটাল অ্যাসেট ক্লাস, কারণ আপনি তো জানেন যে ব্যাংকের যে ঋণ সেটা ব্যাংকের জন্য অ্যাসেট। এই অ্যাসেট ক্লাসকে ক্লাস্টারিং করে কতটুকু আমার আদায়যোগ্য, কতটুকু আমার লন্ডার্ড হয়ে গেছে, কতটুকু আমি আসলে এফিসিয়েন্সি দিয়ে কভার করতে পারবো, সবগুলো বিষয় কিন্তু অলরেডি থিওরিটিক্যালি ডিসকাশন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের আড়ালে পাচার হওয়া অর্থের এই সংযুক্তি নতুন ঝুঁকি তৈরি করবে সার্বিক খাতটিতে। যেটাকে ট্রুলি ক্রেডিট রিস্ক, এটা কিন্তু ব্যাংকাররা হ্যান্ডেল করার সামর্থ্য রাখে। আর বাকি যেগুলো বাইরে আছে এগুলো কিন্তু ব্যাংকের কন্ট্রোলের মধ্যে নাই। এগুলোকে যদি আমি এই ডিফল্টগুলোকে যদি ঠেকাতে চাই, আজকে শুধু ঠেকানো না, তো আপনি ব্যালেন্স শিট আজকে ক্লিয়ার করলেন, তাই তো, কিন্তু ভবিষ্যতে যদি এই জিনিস চলতেই থাকে তাহলে যেগুলো ভালো ব্যাংক আছে এগুলোও কিন্তু অ্যাফেক্টেড হওয়া শুরু করবে। এর আগে শেখ হাসিনা সহ তার পরিবার ও 10টি শিল্প গ্রুপের বিরুদ্ধে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে কাজ করছে আন্তর্জাতিক এই 8টি প্রতিষ্ঠান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
পিপলস লিজিংকে বাদ দিয়ে দুর্বল 4 নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। মামলা চলমান থাকায় বাইরে রয়েছে পিপলস লিজিং। রোববার আমানতকারী ও পাওনাদারের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতে আস্থা ফেরাতে রেজুলেশন অনুযায়ী 4 প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেউ কেউ বলেছে যে কিভাবে তারা এই দুরবস্থা থেকে নিজেদেরকে গুটিয়ে আনবে, তাদের প্ল্যানিংটা কী। যাদের বক্তব্য আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে তাদেরকে আমরা সময় দিয়েছি, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। কিন্তু কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তাদেরকে সময় দিলেও তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব না, বা তারা নিজেরাও আসলে সময় প্রার্থনা করেনি। দর্শক, যে প্রতিবেদনটি দেখলাম দেশের আর্থিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিএসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। জি, আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে নো উইন নো ভিত্তিতে 8টি প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি করা হয়েছে, এর মাধ্যমে আসলে সফল হওয়া কতটা সম্ভব, এই চুক্তিকে কিভাবে দেখছেন? না, এই অর্থ পাচার একবার হয়ে গেলে সেটা ফেরত আনতে অনেক সময় লাগে, এটা বাস্তবতা। এবং আমরা দেখছি ফিলিপাইনের অভিজ্ঞতা আছে, অন্যান্য দেশের অভিজ্ঞতা আছে, তারা 15-20 বছর ধরে চেষ্টা করেছে, লেগেছিল। এবং এটা আসলে একটা জাতীয় বিষয়, মানে এই অর্থে যে আসলে টাকার পরিমাণটা হয়তো অনেক বড়, হ্যাঁ, কিন্তু একই সঙ্গে যেহেতু অনেক সময় বেশি লাগে, তো এবং প্রসিডিউরটা এতটা কমপ্লিকেটেড, আর এই প্রতিষ্ঠানগুলোর অনেকের হয়তো এক্সপিরিয়েন্স আছে বা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু সব মিলিয়ে আসলে আমাদের এখন আত্মসম্মানের একটা বিষয় আছে যে আমাদের টাকা চলে গেছে, এবং যারা পাচার করছেন তারা ধরে নিয়েছেন যে একবার পাচার করলে আর ফেরত আনা যাবে না, বা যে বিভিন্ন সরকারগুলো অতীতে ছিল তারা আসলে চেষ্টা করে লেগে থাকেনি। এখন আমাদেরকে ওই সময় বিষয় চিন্তা করলে হবে না, আমাদের টাকা ফেরত আনতে হবে। এখন এতে সময় লাগুক আর না লাগুক, আমি মনে করি যে এটার জন্য লেগে থাকাটা একটা পলিটিক্যাল কমিটমেন্টের একটা মানে মেইন স্টেক হওয়া উচিত। এবং যে কোম্পানিগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে, তো আমি মনে করি যে তাদেরও একটা স্বার্থ আছে যে তারা লেগে থাকবে, তাদের তো একটা অপরচুনিটি কস্ট আছে। তারা যদি না পারে তাহলে সেক্ষেত্রে এদের সম্মানের বিষয়, তারা কিন্তু পরে কাজ পাবে না অন্য দেশে বা অন্য কোনো জায়গাতে। আর একই সঙ্গে যে তাদের যেহেতু ম্যান পাওয়ার এবং অনেক রিসোর্সেস খরচ হবে, এই কারণে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে প্রমাণ জোগাড় করে যাতে এই টাকাগুলো ফেরত নিয়ে আসা যায়। আমি মনে করি যে এটা উইন উইন সিচুয়েশন হবে বাংলাদেশের জন্য। সফল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অনেক সময় লাগবে এটাতে, এটা মনে রাখতে হবে। তার কারণ যে সমস্ত দেশে গেছে, যেমন মার্কিন যুক্তরাজ্যে এখন একটা অনুকূল পরিবেশ আছে, তার কারণ সেখানে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে একজন প্রভাবশালী মন্ত্রী, তার কিন্তু অনেকগুলো সম্পদ বাজেয়াপ্ত হয়েছে, এবং এখন বাংলাদেশের ফেভারে আছে, এবং তারা ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশকে সাপোর্ট করতে আছে। কিন্তু যেমন সংযুক্ত আরব আমিরাত, সেইখানে সারা পৃথিবী থেকে অর্থ যায়, এখানে মানে কোনটা কালো টাকা কোনটা পাচার হওয়া টাকা এটা কিন্তু তারা দেখে না। এবং একই সঙ্গে থাইল্যান্ডের কথা যদি আমরা বলি, হংকং, সেখানে অনেক ইনভেস্টমেন্ট আছে, বা বেলজিয়ামে যে অর্থ গেছে, তো এখন এগুলো ফেরত আনবো কীভাবে? কানাডার টাকা যে বেগম পাড়া হয়েছে, তো এগুলো বাস্তবতা। এখন এই জায়গা থেকে আমাদেরকে এক লেগে থেকে এবং তথ্য প্রমাণ জোগাড় করে তারপরে ওই তাদের সঙ্গে যেটা বাইল্যাটারাল মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্ট, তো সেটা সাইন করতে হবে। করলে আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক টু সেন্ট্রাল ব্যাংক এটা টাকা ফেরত আনা সম্ভব। পাচার হওয়ার অর্থের বিষয়টা গেল। খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে সেক্ষেত্রে সরকারকে আসলে কতটা কঠোর হওয়া উচিত বা কি পরিকল্পনায় আগানো উচিত? হ্যাঁ, খেলাপি ঋণী যারা খুব শীর্ষ খেলাপি রয়েছেন তাদের অনেকে কিন্তু এখন জেলে আছেন, কিন্তু আলটিমেটলি সেটার কোনো টাইম লাইন নেই, কীভাবে টাকাটা ফেরত আসবে সেগুলো নিয়ে তারা নিজেরাও কিছু বলছেন না। এটা একটা বড় সমস্যার। খেলাপি ঋণের কিছু অর্থ কিন্তু অলরেডি পাচার হয়ে গেছে, এটা বাস্তবতা। যে এবং একই সঙ্গে যে এমন জায়গাতে চলে গেছে অর্থ, মানে বিশেষ করে যে ঋণ নেওয়া হয়েছে এবং সেখানে দেখা যেত যে শত শত কোটি টাকা ঋণ কোনো বিষয়ই নয়, এবং আনপ্রোডাক্টিভ বা যে কোনো ধরনের একটা সেক্টর যেগুলোতে আসলে কোনো কোম্পানি নেই, তো তার নামে আসলে এই ঋণগুলো নেওয়া হয়েছে, এবং প্রভাবশালীরা এই কাজগুলো করেছেন। তো এখন যারা আত্মগোপনে আছেন, তো তাদের কাছে আমরা কিভাবে টাকা উদ্ধার করবো? একই সঙ্গে ওই যে প্রতিষ্ঠানগুলো, সেখানে তো হাজার হাজার জনবল নিয়োজিত আছে, এখন ওই কোম্পানিগুলোর উপরে তো চাপ সৃষ্টি করাটা একটু কঠিন। আবার অনেকগুলো বন্ধ হয়ে গেছে, পুরো প্রক্রিয়াটা জটিল, কিন্তু একেবারে যে অসম্ভব এরকম নয়। যে খেলাপি ঋণের অর্থ যেহেতু বাইরেও চলে গেছে একটা অংশ, তো সুতরাং ওইটাও আনতে হবে, এবং একই সঙ্গে যে এখানকার টাকাগুলো উদ্ধার করতে হবে। তো আমাদের যে আইন আছে অর্থ ঋণ আদালত, সেখানে কিছু সংশোধন আসছে। আমি মনে করি যে আসলে পুরো বিষয়টা যেমন জটিল, তেমনি করে যে প্রায় 6 লক্ষ কোটি টাকা সেটা খেলাপি, এবং আরও কিন্তু খেলাপি বাড়ছে। এখন এই যে একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে, এটা আমার মনে হয় যে ঠান্ডা মাথায় এটা হাল ছেড়ে দিলে চলবে না, এবং একই সঙ্গে হয়তো কিছু অর্থ আমাদেরকে ক্ষতি হিসেবে দেখতে হবে। মানে ব্যাংকের এটা লস, ব্যাংক যেহেতু ইনভেস্ট করেছে,
তো যে কোনো ইনভেস্টমেন্ট তো লস হয়, জি। কিন্তু একেবারে জেনুইন কেস ছাড়া আমি মনে করি যে যারা ইচ্ছা করে খেলাপি হয়েছে এবং অর্থ পাচার করেছে তাদের বিষয়ে কোনো ছাড় নেই, বরং যে যারা ভালো ব্যবসায়ী কিন্তু কোনো কারণে হয়তো খেলাপি হয়ে গেছেন তাদেরটা যদি আমরা ক্ষতি হিসেবে চিহ্নিত করি তাহলে সেক্ষেত্রে এটা একটা উইন উইন সিচুয়েশন করা সম্ভব। অতীতের কথা আমরা বললাম, ভবিষ্যতে যেন আর্থিক খাতে এরকম পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে আসলে কোন কোন জায়গায় জোর দেওয়া উচিত? আমাদের সবচেয়ে বড় সমস্যাটা সুশাসনের জায়গায় কিনা? ব্যাংকের গভর্নেন্সটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি, এটা হবে। এবং এই অন্তর্বর্তী সরকারের সময় তো এই গভর্নর এই কিছু কাজ শুরু করেছিলেন এবং আমরা কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে দেখেছি যে হয়তো বোর্ড অফ ডিরেক্টরস এগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি পুরো ইকোসিস্টেমটাই এখানে করাপ্ট হয়ে গেছে। মানে এখানে যে যারা নীতি নির্ধারক, মানে তারপরে যে ব্যবস্থাপক যারা রয়েছেন, যারা আসলে ঋণটাকে অনুমোদন করেছেন, তো তারা তো এটার সঙ্গে জড়িত ছিলেন, কারো তো কোনো শাস্তি হলো না। তো শুধুমাত্র এই বোর্ড অফ ডিরেক্টরস চেঞ্জ হয়ে গেলে তো আসলে ব্যাংকের যে পুরো একটা অভ্যাস হয়ে গেছে, সংস্কৃতি হয়ে গেছে, তো সেটা তো কোনো পরিবর্তন হয়নি। তো সুতরাং আমার মনে হয় কি যে এখানে যেমন ভিজিলেন্স মনিটরিংটা ইম্পর্টেন্ট, একই সঙ্গে যে পুরো ব্যাংক খাতের জন্য মানে তার সংস্কারের জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। এবং সরকার বারবার বলছে যে গভর্নেন্সটা ইমপ্রুভ করবে, কিন্তু আলটিমেটলি সেটার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনাটা কি? এখন যেটা এই মুহূর্তে হচ্ছে সেটা হলো যে ব্যাংকগুলোর কাছ থেকে চাওয়া হচ্ছে, বা এই যে ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠান যেগুলো প্রায় দিলেও হওয়ার পথে, তো তাদের কাছ থেকেও চাওয়া হচ্ছে তাদের পরিকল্পনা কি। এখন এইভাবে হলে তো হয় না, তার কারণ এই বাংলাদেশ ব্যাংক এটা পুরো ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে সেখানে পুরো তাদের দায়িত্বই হলো যে এই মনিটরিং, এবং তারাই আসলে অভিভাবক এই খাতের। তো তাদের আসলে সুনির্দিষ্ট গাইডলাইন দিতে হবে, টাইমলাইন দিয়ে দিতে হবে, যে টাইমের মধ্যে তাদেরকে রিকভার করার নিজেদেরই প্ল্যান তৈরি করতে হবে। এইভাবে করলে আমি মনে করি যে আইনগত কাঠামো আছে বাংলাদেশে এবং সরকারও যেহেতু পজিটিভ, সেক্ষেত্রে শাস্তিটা যদি যথাযোগ্য হয়, যারা বিগত সময়ে পাচার করেছেন বা খেলাপি ঋণের করেছেন, সেক্ষেত্রে কি আসলে এই বিষয়টি হ্রাস করা সম্ভব কিনা? না, শাস্তি তো আমাদের দিতেই হবে, মানে এতে কোনো রকমের ব্যত্যয় হওয়া যাবে না। এখন সমস্যা হয়ে গেছে যে আমরা কি বিষয়ে শাস্তি দিই, ধরে রেখেছি তাদেরকে জেলের মধ্যে, কিন্তু এই আর্থিক যে কেলেঙ্কারি, লুটপাট, দুর্নীতি, হ্যাঁ, এবং ব্যাংক লুট, তো সেগুলোর জন্য কি তাদেরকে সুনির্দিষ্ট ওই আইনের আওতায় তাদেরকে শাস্তি দিচ্ছি, একটা অন্তত শাস্তি দিয়ে দেখে আমরা, তাহলেও তো অন্তত কিছু বলতে পারি তাদেরকে। তো এইভাবে করে আমি মনে করি যে একদিকে শাস্তি, অন্যদিকে ব্যাংকগুলো রিকভারি টাইমলাইন, এই দুটো খুব ইম্পর্টেন্ট। জি, একদম 30 সেকেন্ডে যাচ্ছে আমানতকারীদের সুরক্ষায় ব্যাংকগুলো কি করতে পারে? আমানতকারীদের সুরক্ষাটা তাদের একটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, এবং সেটার জন্য যে কোনো ঘটনাই ঘটুক না কেন তারা তাদের লাভ থেকে আমানতকারীদেরকে এই অর্থ দেবে, এবং কোনোভাবেই এই আমানতকারী যেন মনে না করেন যে তাদের যে আমানত সেটা হচ্ছে অরক্ষিত। তো এইরকম একটা সেন্স আসলে তাদেরকে দিতে হবে। জি, জনাব মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যাংক খাতের নানান বিষয় নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিএসএর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। এবার অন্য প্রসঙ্গ, সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্যে ভাগ্য বদলাতে শুরু করেছে নিম্ন আয়ের মানুষের। সরকারি এই মাসিক অর্থ সহায়তায় ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। আগামী 16 আগস্ট থেকে শুরু হচ্ছে এর আনুষ্ঠানিক কার্যক্রম, যার মাধ্যমে চলতি অর্থ বছরই 40,20,000 নারীর হাতে পৌঁছাবে এই সহায়তা। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত সুবিধা বঞ্চিতদের হাতে কার্ড পৌঁছাতে চায় সরকার। ফ্যামিলি কার্ড নিয়ে মানুষের বিপুল আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হাসান ওয়ালির প্রতিবেদন। কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্রতা বিমোচনে এমন প্রতিশ্রুতি আশার সঞ্চার করে দেশব্যাপী। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর তারেক রহমানের সরকার শুরুতে হাত দেয় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে। চলতি বছরের 10 মার্চ ঢাকার বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। 16 আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। ফ্যামিলি কার্ডে ভাগ্য ঘুরেছে অসংখ্য মানুষের। কড়াইল বস্তির ফরিদা রাহেলাদের ঘরে বইছে আনন্দের জোয়ার। মাসিক 2500 টাকার অর্থ সহায়তায় ভর করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। মেয়েদের জন্য আমরা সুযোগ সুবিধা হয়েছে আর কি, সংসারে অভাব থাকলে একটু খরচ হয়। আম্মাকে আগে আমি দিতাম 500 টাকা করে ওষুধ খাওয়ার জন্য, এখন মাকে আমি 1500 টাকা দেই। মানে আমি বলতে গেলে কান্না চলে আসবে। এটা পাওয়ার পরে মানে এত উপকার হয়েছে, এটা ভাষায় বলা যাবে না। সরকারকে অনেক ধন্যবাদ জানাতে হয় যে সরকার ভালো একটা উদ্যোগ দিয়েছে গরিবের জন্য। তবে এই তালিকার বাইরেও আছে অনেক পরিবার। সময় মতো না পাওয়ার অভিযোগও আছে
কারো কারো। আমি কাগজপত্র নিয়ে অফিসে গেছি, সেখান থেকে এন্ট্রি করে বাদ করে দিচ্ছে, বলছে যে পাইবেন না। কাগজ জমা দিয়েছি, এরা কইছে আশা করেন আপনি পাইবেন কই আমার কাগজপত্র সব জমা নিছে, এরা আমার অন্তরই দেয় না। পাইছি তো মানে কয় মাস পাইছি, গত মাসে আসে নাই, এই মাসে তো কোনো পাইনি। ফ্যামিলি কার্ডে নিশ্চিন্ত অর্থ সহায়তায় ভাগ্য ঘুরছে নিম্ন আয়ের সব মানুষদের। স্বপ্ন দেখছেন নিত্যদিনের খরচ মিটিয়ে আরেকটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের। তবে এই কর্মসূচির বাইরে রয়েছেন আরও কিছু মানুষ, তাদের অপেক্ষা দ্রুত ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার। তবে নিম্ন আয়ের মানুষদের জন্য আসার খবর, চলতি অর্থবছরে 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করবে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে সত্যিকারের দাবিদার খুঁজতে সারা দেশে শুমারি করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, ফ্যামিলি কার্ডে ব্যাপক সাড়া মিলছে। মানুষের প্রত্যাশা পূরণ করে প্রকল্প সম্পন্ন করাটাই সরকারের মূল চ্যালেঞ্জ। মানুষের আগ্রহটা আমরা যা চিন্তা করেছি তার থেকে অনেক গুণ বেশি, এবং এই আগ্রহটার কারণে যেটা হয়েছে যে আমরা আরও একটু বেশি কনশাস হয়ে গেছি যে এই আগ্রহের জায়গা থেকে আমরা যেন উঠতে পারি, মানুষের সেবায় আমরা পৌঁছে যেতে পারি। চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে প্রকল্পটা 100% সঠিকভাবে শেষ করা, এটা হচ্ছে চ্যালেঞ্জ। বিগত ফ্যাসিস্ট আমলের মতো নয়, বরং দল মতের ঊর্ধ্বে উঠে সত্যিকারের যোগ্য পরিবারেই কার্ড বিতরণ করা হচ্ছে বলে জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। দিস ফ্যামিলি কার্ড ইজ আ ইউনিভার্সাল কার্ড, এটা সকলের জন্য। একটা সময় যখন বিএনপি করতো কি করতো না, এটা ডিএনএ চেক করার মতো করে চেক করা হয়েছে, আর আমরা এসেই বলেছি যে এই দেশের প্রতিটি নাগরিক হচ্ছে আমাদের। সরকারের সকল ধরনের বেনিফিট পাওয়ার অধিকার আছে প্রতিটি নাগরিকের, আমরা সেভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্যে 80,000 নারীর হাতে পৌঁছেছে এই সুবিধা। আগামী 4 বছরে 1,60,00,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গতিশীল করতে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাটজা ও টোয়াব। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টোয়াবের কার্যালয়ে বাটজার নবনির্বাচিত কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাতে পর্যটন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাটজার পক্ষ থেকে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পর্যটন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে এ খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়। Thai Aluminium. The better is now the best. দেখছেন এ সময়ের বাণিজ্য। গ্যাস সংকটে পড়া শিল্প কারখানাগুলো উৎপাদনে ফিরলেও ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চান ব্যবসায়ীরা। ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক ঋণের সুদ মওকুফে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে চিঠি দিয়েছেন জ্বালানি মন্ত্রীকেও। স্বাক্ষর টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বঙ্গোপসাগরের মহেশখালী অংশে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে অন্তত 15 দিন গ্যাস সংকটের মুখে পড়ে দেশের শিল্প কারখানা। প্রথম দিকে এই বিপর্যয় শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক হলো, পরবর্তীতে প্রভাব পড়ে চট্টগ্রামেও। গত 3 দিন ধরে গ্যাসের যোগান বাড়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো। এবার ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চাচ্ছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে ব্যাংক ঋণের সুদ মওকুফ চেয়ে যেমন অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তেমনি বকেয়া অজুহাতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে চিঠি দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকেও। প্রত্যেকটা গার্মেন্টসের প্রেসিং সেকশন অ্যান্ড ফিনিশিং সেকশন যেখানে এক্সপোর্ট প্রসেস করে ওগুলো সবই কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বন্ধ, অনেকে এক্সপোর্ট ফেল করছেন। চিটাগাংয়ের শুধু গার্মেন্টস না, প্রত্যেকটা সেক্টরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্প্রতি গ্যাস সংকটে সবচেয়ে বেশি গার্মেন্টস কারখানাগুলোকে দুর্ভোগে পড়তে হয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ। এই অবস্থায় জুলাই মাসের বিল পরিশোধে যেমন বাড়তি সময় চাওয়া হয়েছে, তেমনি বকেয়ার অজুহাতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে চিঠি দিয়েছে বিজিএমইএ। পুরো আরএনজি সেক্টরে অলমোস্ট $3 বিলিয়ন মতো আপনার মাসে এক্সপোর্ট। 15 দিনের মতো যদি বাধাগ্রস্ত হয় স্বাভাবিকভাবে $1-8 বিলিয়ন তো সমস্যা হবেই। সংকট মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা ছাড়া কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল বা তাদের লোন রিটার্নের লোন
পে ব্যাকের কোনো ডিলে যদি হয় সেখানে যেন এক্সট্রা কোনো ফাইন করা না হয়, সেই ফাইন থেকে যেন অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচারদেরকে একটু মুক্তি দেওয়া যায়, তাহলে একটু বিষয়টা স্মুথ ওয়েতে আমরা আবার গেট ব্যাক করতে পারবো। রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বন্দরনগরী চট্টগ্রামে 4000-এর বেশি গার্মেন্টস এবং আরও কয়েক হাজার ভারী ও মাঝারি শিল্প কারখানা রয়েছে, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসছে 45 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মংলা বন্দরে আমদানি রপ্তানির খবর জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। মাহমুদ, করে সেই চ্যানেলটি সচল করেছে। এখন মংলা বন্দর কিন্তু আগের তুলনায় অনেকটা দাঁড়িয়েছে এবং এই বন্দর দিয়ে দেশের বিভিন্ন জায়গাতে বিশ্ব থেকে যে জাহাজগুলো এখানে পণ্য আমদানি রপ্তানি আগের তুলনায় কিন্তু সেই পণ্য আমদানি রপ্তানি অনেকটা বেড়ে গেছে এবং এখানে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগের তুলনায় অনেক ব্যবসায়ী এখানে আসছে, তারা ব্যবসা করছে, কিন্তু এখানে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। তার ব্যবসায়ীরা আমাদের কাছে যেমনটি জানিয়েছে, এখানে কাস্টমস কিন্তু একটি বড় সমস্যা রয়ে গেছে, যার কারণে যে ব্যবসায়ীরা হয়রানি হওয়ার তারা এখানে ব্যবসার পাশে সকল সুযোগ সুবিধা কিন্তু মংলা বন্দর দিয়ে রেখেছে। তবে এই মংলা বন্দরে যারা ব্যবসা করছে, যারা দেশ বিদেশি পণ্য আমদানি রপ্তানি করছে, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে মংলা বন্দরে ব্যবসা করতে পারছে বা মংলা বন্দরে পর্যাপ্ত জায়গা রয়েছে, পর্যাপ্ত ইকুইপমেন্ট রয়েছে, যা দিয়ে তারা মংলা বন্দরে এখানে জাহাজ আসার সাথে সাথে তারা পণ্যগুলো এখান থেকে খালাস করে তারা আবার কিন্তু এই জাহাজে এখান থেকে ছেড়ে যেতে পারছে। তবে এই যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে উঠছে। মংলা বন্দর কিন্তু অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। গত অর্থ বছরে যে আমদানি রপ্তানি হয়েছে তা কিন্তু বিগত বছরগুলোর তুলনায় অনেকটা বেশি হয়েছে এবং নতুন বছরে তারা কিন্তু আরো বেশি রাজস্ব আয় আমদানি রপ্তানি বৃদ্ধি, কার্গো হ্যান্ডলিং এবং কন্টেনার হ্যান্ডলিং এর গাড়ি আমদানি কিন্তু আরো বড় টার্গেট দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেটি অল্প দিনের মধ্যেই তারা ঘোষণা করবে এমনটি জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু এখানে যে সমস্যাটি রয়েছে, যে পদ্মা সেতু চালু হলো, রেল যোগাযোগ হলো এবং নৌপথে কিন্তু সচল হলো, কিন্তু মংলা বন্দরে যেই আশা করেছিল যে মংলা বন্দর আগের তুলনায় অনেকটাই ঘুরে দাঁড়াবে, সেটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে হচ্ছে না। তবে মংলা বন্দরের চেয়ারম্যান তিনি এখানে আসার পর থেকে সেই ব্যবসায়ীদের কিন্তু পর্যায়ক্রমে তারা মিটিং করছে, তারা কিন্তু আলোচনা করছে যাতে মংলা বন্দর আগের তুলনায় অনেক সচল করতে পারে এবং বর্ষায় পেয়ারা মৌসুম কেন্দ্র করে জমে উঠেছে ভাসমান পেয়ারা বাজার। মনোরম দৃশ্য দেখতে ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন ঝালকাঠির ভীমরুলিতে। পর্যটকের নিরাপত্তায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। পলাশরায়ের তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুম জুড়ে পেয়ারা উৎসব চলে ঝালকাঠি সদরের 15টি গ্রামে। ভীমরুলি গ্রামের স্থানীয় খালে বসে সবচেয়ে বড় ভাসমান বাজার। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। পরিবার পরিজন নিয়ে ভেসে ভেসে দেখেন পেয়ারা বাজার, অনেকে আবার কিনেও নিয়ে যান। এখানে না আসলে আসলে বোঝা যায় না, সত্যি অসাধারণ। আমরা ঘুরে ঘুরে দেখছি, আমার অনেক ভালো লাগছে। একটা পর্যটন এরিয়া হিসেবে এটাকে যদি ডেভেলপ করা যায় আমাদের দেশের জন্য ভালো। বাগান থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা বোঝাই করে গ্রামের উদ্যোক্তারা ভাসমান বাজারে নিয়ে যান পেয়ারা। পরে সড়ক ও নৌপথে সারা দেশে সরবরাহ ছড়িয়ে দেন ফরিয়া আড়তদাররা। এশিয়া মহাদেশের মধ্যে একটা অন্যতম ভাসমান হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। এইখানে যদি জেলা পরিষদের উদ্যোগে কিংবা সরকারি অর্থায়নে এখানে যদি পর্যটক
পর্যটকদের থাকার একটা ব্যবস্থা করা যেত, তাহলে পর্যটকরা সত্যিকারভাবেই সকালে সুন্দর সেই বাজারটি উপভোগ করতে পারত। ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভিন্ন উদ্যোগের কথা জানায় উপজেলা প্রশাসন। সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের যা যা করার প্রয়োজন প্রশাসন সকল ব্যবস্থাই গ্রহণ করেছে। ডিএসআর নির্দেশনায় আমরা ইতিমধ্যে অনেক কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। জুলাই ও আগস্ট মাস জুড়ে বরিশাল বিভাগের 3 জেলায় পেয়ারার ভাসমান বাজার বসে। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিশ্ববাজারে শিল্পপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা। 1 মাসের ব্যবধানে টিনের দাম বেড়েছে 5.15%। বিটুমিন, অ্যালুমিনিয়াম ও নিকেলের দামও বেড়েছে। শিল্পপণ্যের বিশ্ববাজারে মাস ব্যবধানে দাম বেড়েছে প্রায় সব পণ্যেরই। নির্মাণ ও অবকাঠামো খাতে বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় বিটুমিনের দাম সপ্তাহ ব্যবধানে 0.53% বেড়ে টন প্রতি হয়েছে $595.92, আর মাস ব্যবধানে বেড়েছে 1.44%। একইভাবে বেড়েছে অ্যালুমিনিয়ামের দামও। সপ্তাহ ব্যবধানে দাম 2.56% বেড়ে টন প্রতি বিক্রি হচ্ছে $3,276। মাস ব্যবধানে 4.31% বেড়েছে। ইলেকট্রনিক্স ও শিল্পপণ্যে চাহিদা বৃদ্ধির বিপরীতে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে টিনের। সপ্তাহ ব্যবধানে দাম 2.03% বেড়ে টন প্রতি $56,095 দরে বিক্রি হচ্ছে। মাস ব্যবধানে বেড়েছে 5.15%। তবে নিকেলের দাম সপ্তাহ ব্যবধানে 1.73% কমেছে, তবে মাসের হিসেবে বেড়েছে 1.03%। আর কোবাল্টের দাম মাস ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। প্রতি মেট্রিক টন কোবাল্ট বিক্রি হচ্ছে $56,290। শিমুল হোসেন, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। ইমেজ সেন্সর মাইক্রোচিপ নির্মাণে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপানের সোনি ও তাইওয়ানের TSMC। যৌথভাবে প্রায় 1 ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে কোম্পানি দুটি। 2029 সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর আশা করছে কর্তৃপক্ষ। পরবর্তী প্রজন্মের মাইক্রোচিপ তৈরিতে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপানের সনি ও তাইওয়ানের TSMC। জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই জানায়, জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো প্রিফেকচারে একটি যৌথ উদ্যোগের মাধ্যমে তৈরি হবে পরবর্তী প্রজন্মের মাইক্রোচিপ। এই যৌথ উদ্যোগে সনির মালিকানা থাকবে 60% এবং TSMCর 40%। 2029 সালে শুরু হতে পারে এই প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন। ইমেজ সেন্সরে ব্যবহৃত হবে এমন মাইক্রোচিপ তৈরিতে যৌথভাবে প্রায় 1 ট্রিলিয়ন ইয়েন বা $6.32 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা দুই প্রতিষ্ঠানের। এর আগে গেল মে মাসে দুই প্রযুক্তিযান জানিয়েছিল জাপানে যৌথভাবে পরবর্তী প্রজন্মের ইমেজ সেন্সর তৈরি ও উৎপাদনের উদ্যোগ রয়েছে। এতে সনি সেন্সর ডিজাইনের দক্ষতার সঙ্গে TSMCর উন্নত চিপ উৎপাদন ও প্রসেস প্রযুক্তি একত্রিত করা হবে। পাশাপাশি অটোমোটিভ ও রোবোটিক্সের মতো ফিজিক্যাল AI খাতেও নতুন প্রযুক্তির সম্ভাবনা খুঁজবে এই অংশীদারিত্ব। অবশ্য আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উভয় প্রতিষ্ঠান। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাচারের $255 কোটি ফেরাতে আন্তর্জাতিক সহায়তা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নো উইন নো পে চুক্তিতে কাজ করবে 8 প্রতিষ্ঠান। 4 আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ বাতিল। গ্যাস সংকটে বিপর্যস্ত কলকারখানা, উৎপাদন কমে অর্ধেকে নেমেছে রপ্তানি। সরকারি সহায়তা ছাড়া নেই কোনো বিকল্প। ঋণ মওকুফ ও গ্যাস বিদ্যুৎ সংযোগ রক্ষায় 2 মন্ত্রীকে চিঠি। এবং নির্বাচনী ওয়াদা পূরণে ভাগ্য ফিরছে নিম্নবিত্তের। 16 আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু। চলতি অর্থবছর 40,20,000 কার্ড দেওয়ার লক্ষ্য। বড় চ্যালেঞ্জ প্রত্যাশা পূরণ। এই ছিল এই সময়ের বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।